পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ভুলের সমালোচনায় এনসিটিবির চেয়ারম্যান সহ দুইজনকে হাইকোর্টে তলব। এবং জামালপুরগামী ট্রেনের ডাকাতি এবং যাত্রী খুনের ঘটনায় গ্রেপ্তার 5 জন, সবাই পেশাদার ডাকাত বলে দাবি রাগের। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার 75 লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হবে। যারা নিবন্ধন করে টিকার অপেক্ষায় আছেন তারা এর আগেই টিকার জন্য SMS পাবেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবার প্রাধান্য দেওয়া হবে বয়স্কদের। নিয়মিত কেন্দ্রের পাশাপাশি সারা দেশের 16,000 অস্থায়ী কেন্দ্রে চলবে একদিনের কর্মসূচি। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন। এই দিন বিশেষ টিকা কর্মসূচির ঘোষণা দিল স্বাস্থ্য বিভাগ। একদিনেই টিকা পাবেন 75 লাখ মানুষ। ওই দিন নিয়মিত কেন্দ্রের পাশাপাশি 4,600 ইউনিয়ন পরিষদের প্রতিটিতে বসবে 3টি করে বুথ। প্রতি পৌরসভায় একটি, আর সিটি কর্পোরেশন এলাকায় বসবে 1300 কেন্দ্র। সব মিলিয়ে 16,154 কেন্দ্রে টিকাকর্মী থাকবে 80,000। প্রতিটি কেন্দ্রের টিকাদান শুরু সকাল 9টায়। প্রথম 2 ঘন্টায় টিকা পাবেন বয়স্ক, নারী ও প্রতিবন্ধীরা। টিকা গ্রহীতার সংখ্যা 75 লাখ না হওয়া পর্যন্ত চলবে দিনের কর্মসূচি। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও 28 তারিখে, তো সেই জন্য এই ক্যাম্পেইনটি আমরা শুরু করছি 28 তারিখে, এবং আমাদের ইনশাআল্লাহ লক্ষ্য অর্জন হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নিবন্ধন করেও টিকা পায়নি প্রায় 2 কোটি মানুষ। বিশেষ কর্মসূচিতে টিকা পাবেন তারাই। স্বাস্থ্যমন্ত্রী জানান, SMS পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন 50 বছরের বেশি বয়সীরা। ক্যাম্পেইনের পূর্বে যে রেজিস্ট্রেশন যারা করেছে 25 বছর ঊর্ধ্বে জনগোষ্ঠীকে, তাদের মধ্যে আমরা ভ্যাকসিন আমরা তাদেরকে দিব, এবং SMS এর যারা পাবেন তারা 40 ঊর্ধ্বে জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। দেশে এ পর্যন্ত টিকা এসেছে 5,52 লাখ। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেয়া হয়েছে 4,02 লাখ ডোজ। সরকারের হাতে মজুদ আছে 1.5 কোটি টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 21 জনের, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। একদিনে শনাক্ত হয়েছেন আরও 980 রোগী। তবে এখনও তুলনামূলকভাবে ঢাকাতেই করোনা সংক্রমণ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণ কমার সঙ্গে কমছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 21 জনের, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত 26 মে 17 জনের প্রাণহানির কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 820টি ল্যাবে 24 ঘন্টায় 22,221 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 980 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.41%। করোনা সংক্রমণ কমায় হাসপাতালগুলোতে কমছে আইসিইউর চাহিদা। শুধু ঢাকাতেই 803 আইসিইউ বেডের মধ্যে এখন খালি 594টি। গত 7 দিনে রোগী শনাক্ত হয়েছে 9,071 জন, যেটি গত 7 দিনে শনাক্তের চাইতে প্রায় 29% কম। মৃত্যুর যে সংখ্যাটি আছে সেটি পূর্ববর্তী 7 দিনের তুলনায় 30% চাইতেও বেশি কমেছে। এটি আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। নতুন 21 জন সহ দেশে করোনায় মৃত্যু দাঁড়ালো 27,414, আর নতুন 980 জন সহ মোট শনাক্ত 15,51,351। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকে শুরু হবে বিমানবন্দরে করোনা পরীক্ষা। প্রবাসীদের দ্রুত সময়ে টিকা দিতে কাজ করছে কয়েকটি মন্ত্রণালয়, জানিয়েছেন বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রী। নির্ভুল এবং মানসম্পন্ন পরীক্ষা নিশ্চিতে সময় বেশি লাগছে বলে দাবি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিভিল এভিয়েশনের 96 কর্মকর্তার নমুনা সংগ্রহের মাধ্যমে শুরু হয় করোনা টেস্টের পরীক্ষামূলক কার্যক্রম। আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম পরিদর্শনে যান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী সহ অন্যান্যরা। এ সময় মন্ত্রী জানান, প্রবাসীদের ভোগান্তি কমাতে কয়েকটি মন্ত্রণালয় একসাথে কাজ করছে।
সামগ্রী করতে আমাদের লোকজন যাতে যেতে কোনো অসুবিধা না হয়, তাদের যাওয়ার ব্যাপারে সুযোগ সুবিধা কোনো অচলায়তন যাতে না থাকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সিভিল এভিয়েশন সার্বক্ষণিক কাজ করছেন। সুতরাং এখন শুধু এখান থেকে যদি তারা ওকে বলে, যে ডেস্টিনেশন বিশেষ করে আমিরাত, ওইখান থেকে তারা ওকে বললেই সঙ্গে সঙ্গেই ওটা কাজ শুরু হয়ে যাবে। বারবার কেন করোনা পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে এমন প্রশ্নের উত্তরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, মানসম্পন্ন পরীক্ষা নিশ্চিত করতেই সময় লাগছে। আর সিভিল সার্জন জানান, সব ধরনের প্রস্তুতি তাদের সম্পন্ন। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে মিলবে পরীক্ষার ফল। আশা করছি যে 28 তারিখ থেকে আমরা শুরু করতে পারবো যদি আজকে এই টেস্ট সাকসেসফুল হয়। কালকে ওনারা রেডি ছিলেন না, কালকে স্থাপন করেছিলেন, এবং আপনারা জানেন এই স্থাপন কিন্তু টেস্ট কিন্তু শুধু টেস্টিং এটা না, যে টেস্ট ফ্যাসিলিটিস সেফ কিনা, তারপর এটার সাথে ডাটা লিঙ্ক আছে। MIS এর কাজ করতেছিল, আপনার কালকে এসে দেখতে পারেন, আমি নিজে আসছিলাম, দেখে গেছি MIS এর কানেকশন তখন এস্টাবলিশ করে নাই। কালকে টেস্ট করার জন্য প্রস্তুত মোটামুটি ছিলাম, একটু আমাদের সেফটি লেভেলের সমস্যা ছিল, যেন এটা সফিস্টিকেটেড টেস্ট অন্য ল্যাবের মতো না। আমি সকালেও বলেছি যে এই সমস্যাটা ছিল, আমরা রাতের মধ্যে কাটিয়ে উঠেছি এবং আমার সিভিল কর্তৃপক্ষ সহায়তা করেছে। অলরেডি টেস্ট ইজ গোয়িং অন, টেস্ট কিন্তু চলছে। তো আমি মনে যত যাই হোক, অলরেডি টেস্ট শুরু হয়ে গেছে, রিপোর্ট আমরা পেয়ে যাব। এর আগে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসানোর সিদ্ধান্ত হয় 25 দিন আগে। চিঠি চালাচালি আর সিদ্ধান্তহীনতায় কেটে যায় 22 দিন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর থেকে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রোববার দুপুরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এসব সমালোচনা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। কৃষক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের অর্জন নিয়ে প্রশ্ন তোলেন। জাতিসংঘের ভাষণে রোহিঙ্গাদের প্রসঙ্গ তুলে না ধরার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও তিনি কোনো সমাধান নিয়ে আসতে পারেননি। এবং আমরা যেটা মনে করি যেখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এই ইস্যুটা জিয়ে রেখে তারা একটা আন্তর্জাতিক যে সুবিধা, সেই সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করতে চায় পশ্চিমা বিশ্বের। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দাবি, প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। তারপরও বিএনপির ইতিবাচক কিছু খুঁজে না পাওয়া উদ্দেশ্য প্রণোদিত। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনে প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন বিএনপির গাত্রদাহের কারণ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে ভুল তথ্য সরিয়ে না নেয় এনসিটিবির চেয়ারম্যান সহ 2 জনকে তলব করেছে হাইকোর্ট। 10 নভেম্বর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে তাদের। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই সংক্রান্ত রুল জারি করেছেন। নবম দশম শ্রেণীর বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে লেখা হয়েছে দলীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু হবে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বলা হয়েছে। এ ধরনের ভুল সংশোধন করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে চিঠি দেয় কয়েকজন অভিভাবক, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি তারা। পরে এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন একজন অভিভাবক। তার করা রিটের শুনানি নিয়ে ভুলের ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে এনসিটিবির চেয়ারম্যান সহ 2 জনকে। একই সাথে ভুলের জন্য সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা নিয়ে রুল দিয়েছে হাইকোর্ট। সেটাও রুল দিয়েছেন। এছাড়া আগামী 10ই নভেম্বর 2021 এই তারিখে এই পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের 2 জনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন।
মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় থাকার পরও এ ধরনের ভুল দুঃখজনক বলে মনে করে হাইকোর্ট। রুলের সন্তোষজনক জবাব না আসলে প্রয়োজনে শিক্ষা সচিবকে তলব করা হবে বলে জানায় আদালত। তথ্য বিকৃতি হয় এই সময়, তাহলে এটা তো গ্রহণযোগ্য না, দেশের মানুষ তো মানবে না এটা। এবং এটা তো আমার মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় আছেন এবং তারা চেষ্টা করছেন, তার মধ্যে কারা রয়েছেন এরকম কাজগুলি করছেন, কারী উদ্দেশ্যে কেন করছেন, এই তদন্ত হওয়া দরকার। এছাড়া নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ২৯ পৃষ্ঠায় বঙ্গভবনকে লেখা হয়েছে প্রেসিডেন্ট ভবন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যকাল ৫ বছর বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু সংবিধানের কোথাও আলাদাভাবে প্রধানমন্ত্রীর কার্যকালের কথা উল্লেখ নেই। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে উন্নয়নের এক যুগ শিরোনামে ৩ দিনের চিত্র প্রদর্শনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ১২ বছরে তার অবদান এবং অর্জন নিয়ে এই বিশেষ প্রদর্শনী। রোববার রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০০৯ সালে। এরপর পরপর আরও দুবার প্রধানমন্ত্রী। তার টানা ১২ বছরের শাসনামলে দেশের অর্থনীতি সহ সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরেই এই চিত্র প্রদর্শনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উদ্যোগে ৩ দিনের বিশেষ প্রদর্শনী। এতে থাকছে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর এক যুগের উন্নয়ন কর্মকাণ্ড, বিশ্বব্যাপী নানা ইস্যুতে তার বলিষ্ঠ পদক্ষেপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র। রোববার বেলা ১১টায় ফিতা ও কেক কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ৪ বারের নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন। সকল কিছুই আজকের এই চিত্র প্রদর্শনীতে আমাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে। আমি মনে করি এখানে যারা এই প্রদর্শনীতে আসবেন, দেখবেন, তারা অনেক নতুন তথ্য পাবেন, কেননা এটা অত্যন্ত তথ্য সমৃদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিভিন্ন মুহূর্তের দুর্লভ ছবিও দেখার সুযোগ মিলছে প্রদর্শনীতে। বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণান্তকর সংগ্রাম করতে হয়েছে এক সময়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী এবং কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। প্রদর্শনীটি মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ ১৭ মাস পর অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং বিভাগীয় সেমিনার খুলেছে। সবার জন্য না খোলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। প্রবেশে বাধা দেয় শিক্ষার্থীদের ক্ষোভের মুখেও পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং বিভাগীয় সেমিনার খুলে দেয়া হয়। শুধু অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্যবহারের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো হয়েছে। তবে বিজ্ঞান গ্রন্থাগারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে। ছাত্রছাত্রীদের দাবি সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত গ্রন্থাগার সব শিক্ষাবর্ষের জন্য খোলা রাখতে হবে। ইউনিভার্সিটি বন্ধ ছিল, খুলে দিচ্ছে, চাকরিটা আসলে ডেটগুলো বারবার আসতেছে, এই জন্য আসলে লাইব্রেরি আগের নিয়মে চলাটাকে আমরা আসলে প্রাধান্য দিচ্ছি। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। পরে তিনি জানান, ধীরে ধীরে সবার জন্যই গ্রন্থাগার খুলে দেয়া হবে। আমরা ইচ্ছে করেই কোনো কিছু চাচ্ছি এমনটা নয়, কেননা এই কোভিড সিচুয়েশনে স্বাস্থ্যবিধি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে যে তার স্বাভাবিক কার্যক্রমে যাওয়ার আজকে প্রথম ধাপটি সম্পন্ন করল। এদিকে 5 অক্টোবর হল খোলার সিদ্ধান্তেও ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দাবি 1 অক্টোবরের মধ্যে হল খুলতে হবে। এর আগে হলটা খুলে তাহলে আমাদের সামনের মাসের যে ভাড়াটা আছে কিংবা আনুষঙ্গিক খরচগুলো সেগুলো আমাদের বেঁচে যায়। 5 তারিখের আগে অবশ্যই হলটা খুলে দেওয়া উচিত ছিল। এটা আরো আগে হলে ভালো হতো, এই মাসের শেষের দিকে যেহেতু লাইব্রেরিটা খুলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়। শিক্ষার্থীরা নিয়ম মেনেই হলে প্রবেশ করবেন। প্রত্যেক স্টেক হোল্ডার যদি নিজস্ব দায়িত্বশীল জায়গা থেকে আমরা আচরণ করি, তাহলে কিন্তু একটি সুন্দর পরিবেশ
শিক্ষা অনুকূল পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি। হল খোলার আগে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য মেডিকেল সেন্টার প্রস্তুত করা হচ্ছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলছেন গত 17 মাসে যে একাডেমিক ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। এজন্য দ্রুত সশরীরে একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে, আর যে সকল সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো যাতে শিক্ষার্থী বান্ধব হয় এমনটাই প্রত্যাশা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনে ডাকাতি এবং 2 যাত্রী খুনের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে ময়মনসিংহ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া সবাই পেশাদার ডাকাত। গতরাতে নগরীর শিকারীকান্দা থেকে আশরাফুল ইসলাম স্বাধীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে বাকি 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। পরে 5 জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডজন খানেক ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে গ্রাহকের 3.5 কোটি টাকা। কিছু মালিক টাকা নিয়ে বিদেশে চলে যাওয়া সহ নানান অভিযোগে 20টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ই-ক্যাব। এরই মধ্যে বাতিল হয়েছে 4টির সদস্যপদ, শিগগিরই বাতিল হবে আরও 6টির। পুরান ঢাকার সাইদুর রহমান পড়াশোনা শেষ করে শুরু করেন ব্যবসা, বিনিয়োগ করেন ইভেলিতে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ইভেলিতে ধস নামলে আটকে যায় তার 10 লাখ টাকা। আমার সামান্য টাকা, এই টাকাটা চলে গেলে আমি তো বেকার হয়ে যাব। আমার মতো আরও শত শত হাজার হাজার ছেলে আছে যারা বেকার হয়ে যাবে। দেশে বেকারত্বের হারও কিন্তু বেড়ে যাবে। আর ধামাকায় 10 লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসার দশা রাফি মোল্লার। এমডি আমাদের কাছে বারবার সময় চেয়েছে, আমরা বারবার সময় দিয়েছি, বাট এত সময় তো একজনকে দেওয়া যায় না। আমাদেরও তো দিন শেষে আমাদেরকেও চলতে হয়। শুধু সাইদুর রাফি নন, দিশেহারা অবস্থায় এমন হাজারো গ্রাহক বিনিয়োগকারী। ইভেলি ইওরেন্স কেলেঙ্কারির পর পুরো ই কমার্স খাতেই এখন বেহাল অবস্থা। আস্থা হারাচ্ছে গ্রাহক, টাকা ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নানা দপ্তরের হিসেবে ডজন খানেক ই কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে কয়েক লাখ গ্রাহকের 3.5 কোটি টাকা। এই টাকা কিভাবে উদ্ধার হবে তা জানেন না কেউ। যদি আদালত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়, ওই সব কোম্পানির এবং কোম্পানির যারা উদ্যোক্তা তাদের সহায় সম্পত্তি বিক্রি করে গ্রাহকরা টাকা ফেরত পেতে পারে। অভিযোগ আছে কিছু প্রতিষ্ঠানের মালিক ক্রেতা সরবরাহকারী টাকা নিয়ে বিদেশ চলে গেছেন। বন্ধ হওয়ার শঙ্কায় আরও কিছু প্রতিষ্ঠান। এ পর্যন্ত 20টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ই-ক্যাব। এরই মধ্যে 4টির সদস্যপদ বাতিল করা হয়েছে। এই সপ্তাহেই আরও বাতিল হবে 6টি। আমাদের কাছে মনে হয়েছে তাদের বিজনেস মডেলগুলো অ্যানালাইসিস করে দেখা প্রয়োজন। সেই কোম্পানিগুলোকে মধ্যে থেকে 16টি কোম্পানিকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। দেশে ই কমার্সের বাজার ছিল $1.5 বিলিয়ন। চলতি বছরে তা 2 বিলিয়ন, আর 2023 সালে দাঁড়ানোর কথা ছিল $3 বিলিয়ন। তবে প্রবল সম্ভাবনাময় এই খাত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ই কমার্স খাতে প্রতারণা ঠেকাতে আইন সংস্কারের আলোচনা চলছে বলে জানান তিনি। সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মশালায় একথা জানান মন্ত্রী। এ সময় প্রতিযোগিতা কমিশন জানায়, আইনের দুর্বলতার কারণে অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। করোনায় প্রকাশ্য ব্যবসা বাণিজ্য কার্যক্রম সীমিত হওয়ায় বেড়েছে অনলাইন কেনাকাটায় নির্ভরতা। সমান গতিতে বেড়েছে প্রতারণাও। টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা সহ নানা অভিযোগ রয়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। তবে এসব প্রতারণার জন্য ই-ক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থাকে দায়ী করেন অনেকেই। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন জানান, 2020 সালে কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত 4টি মামলা নিষ্পত্তি হয়েছে। তবে ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত কিছু দুর্বলতা রয়েছে, তাকে আমরা জরিমানা করতে পারি। এটা কিন্তু দেওয়ানি আদালত, একটা প্রসিডিউর আছে বিভিন্ন। আমরা হুট করে কিন্তু এটা সামারি ট্রায়াল না যে আমি তাৎক্ষণিকভাবে অপরাধ পেলে অন্যান্য আইনের মতো আমি তাকে শাস্তি দেব, বিষয়টা কিন্তু এরকম না।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনলাইনে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। জানান, কোরবানির যে গরু কেনার জন্য তিনি অনলাইনে টাকা দিয়েছিলেন সে গরু দেয়া হয়নি। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা ঠেকাতে আইনের 420 ধারার সংস্কার করা হবে বলে জানান তিনি। তবে সরকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না বলেও জানান টিপু মুনশি। 4-5টা বা 10টা বা 20টা কোম্পানির জন্য 30,000 এই সবাইকে আমরা কিন্তু বিপদে ফেলতে চাই। তবে এই ধরনের যেন না হয়, এই জন্য আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাহায্য দরকার, বাংলাদেশ ব্যাংকের সাহায্য দরকার, আইনি প্রক্রিয়ায় আনতে হবে, ডিজিটাল ল যেটা সেটাকে শক্তিশালী করতে হবে, নতুন আইন করে পদক্ষেপ করতে হবে। মন্ত্রী জানান, গ্রাহকদের টাকা ফেরত দিতে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যৌথ মূলধন কোম্পানি এবং প্রতিষ্ঠান পরিদপ্তরের গাফিলতির কারণে কাগজে কোম্পানির মাধ্যমে আর্থিক খাত থেকে 4,300 কোটি টাকা লোপাটের সুযোগ পেয়েছে পিকে হালদার চক্র। এ বিষয়ে দায়ী কর্মকর্তাদের খুঁজছে দুদক। তথ্য প্রমাণ হাতে পেলেই তাদেরকে পিকে হালদার মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। FAS ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং থেকে লোপাট হয়েছে 4,300 কোটি টাকা। 20টি কাগজে প্রতিষ্ঠানের নামে এই টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। একদিকে লিজিং কোম্পানিতে নিজেদের লোক নিয়োগ করে ঋণ ছাড় করানো হয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানের নামে ঋণ ছাড় করা হয়েছে তার কোনো অস্তিত্ব নেই। এইসব প্রতিষ্ঠানের নেই কোনো ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো প্রয়োজনীয় দলিল। এমনকি অনেক প্রতিষ্ঠানের মালিকেরও হদিস নেই। এরপরও এসব প্রতিষ্ঠানকে কিভাবে নিবন্ধন দিয়েছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, এ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকলে সেটা আপনি দেখতেন, আমি দেখতাম। যেমন একটা ব্যাংক, সোনালী ব্যাংক, হ্যাঁ সোনালী ব্যাংকের তো এক্সিস্টেন্স আছে, ব্র্যাক ব্যাংক এক্সিস্টেন্স আছে, কিন্তু যেই আর্থিক প্রতিষ্ঠানগুলি পিকে হালদারদের সংশ্লিষ্ট তাদের সাইনবোর্ড আছে, নাম আছে, কিন্তু ওদের ব্যাপারে তো আমরা কিছু এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কাগজে প্রতিষ্ঠানের নিবন্ধনে 6 কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। যথাযথ তথ্য প্রমাণ পেলেই তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। সেটা এখন আন্ডার ইনভেস্টিগেশন, সেটা তো ইনভেস্টিগেশন না হওয়ার কিছু বোঝা যাচ্ছে না। এখানে কার কতটুকু লায়াবিলিটি, কার কতটুকু কনভিন্স ছিল, দ্যাট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। পিকে হালদারের 3টি কাগজে প্রতিষ্ঠান শেয়ার বাজারে নিবন্ধিত ছিল। এক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা তাও খতিয়ে দেখছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 কর্মকর্তা কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া একজনকে সেরা কাউন্সিলর এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার জন্য 5 কাউন্সিলরকে পুরস্কৃত করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে সেরা হয়েছেন ডিএনসিসির অঞ্চল 2-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শফিউল আজম। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা পুরস্কার হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট এবং 1 মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়েছেন। এছাড়া 72 জন কাউন্সিলরের মধ্যে থেকে সেরা কাউন্সিলর হয়েছেন 11 নম্বর ওয়ার্ডের দেওয়ান আব্দুল মান্নান। কোরবানির সময় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য 5 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম হয়েছেন 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম সেন্টু। ট্যাক্স না বাড়িয়ে আমি চাচ্ছি ট্যাক্সের পরিধিটাকে যেন বাড়ানো হয়, ট্যাক্সের জন্য নেটটা বাড়ানো হয়। আমি সম্মত কাউন্সিলর, বিশেষ করে মহিলা কাউন্সিলরদের জন্য একটি বিশেষ পুরস্কার থাকবে। যে এলাকার মহিলা কাউন্সিলর সবচেয়ে বেশি নয়াবাদী রেজিস্ট্রেশন করতে পারবে, তাই সেই নয়াবাদীর জন্য এই পুরস্কারটা আমি দিব, মহিলাদের থেকে দিব ইনশাল্লাহ। এটি আজকে ঘোষণা করতে চাই। পশ্চিম তীরে হামাসের বিরুদ্ধে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার রামাল্লাহ এবং জেনিন শহরের কাছে 5টি আলাদা স্থানে অভিযানের সময় এই ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে আরও 4 ফিলিস্তিনিকে। পশ্চিম তীরের বিদ্যু এলাকায় নিহত 3 ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া জেনিন শহরের কাছে বুরকিন গ্রামে আরেকজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় ইসরায়েলের 1 কর্মকর্তা এবং 1 সৈন্য আহত হয় বলে জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, হামলা চালানোর পরিকল্পনা করছিল হামাস। এ সময় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। পুলিশ জানিয়েছে শনিবার দেশটির প্রেসিডেন্ট প্যালেসের দিকে যাওয়া গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তল্লাশির জন্য গাড়ি চালককে থামালে বোমা বিস্ফোরণ হয়। এতে আশপাশের 7টি গাড়ি ও 3টি রিকশা সহ বেশ কটি যানবাহনে আগুন ধরে যায়। এর আগে রাজধানীর সেনা সদর দপ্তরের কাছে আরেকটি আত্মঘাতী বোমা হামলা হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আফগানিস্তান সিরিজ শেষ হতেই সুখবর পেয়েছে যুবদল। 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সামনের মাসে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। ভেন্যু এখনো ঠিক না হলেও সূচি চূড়ান্ত হয়েছে। 15 অক্টোবর প্রথম ওয়ানডে। এদিকে আফগানদের বিপক্ষে প্রত্যাশা মতো ফলাফল না পাওয়ায় ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। করোনাকালে দীর্ঘ সময় ঘরে বসে কাটিয়েছেন ক্রিকেটাররা। তাতে বড়সড় ধাক্কা লেগেছে যুব বিশ্বকাপ ধরে রাখার মিশনে। হাতে থাকা সময়ের সদ্ব্যবহার করতে চায় বিসিবি। নতুন দলকে প্রস্তুতির যথেষ্ট সুযোগ করে দিতে একের পর এক সিরিজ আয়োজনের লক্ষ্য। আফগানিস্তান সিরিজ শেষের একদিন না পেরোতে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা সফর, যেখানে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ কলম্বো যাবে 7 অক্টোবর। প্রথম ওয়ানডে 15 অক্টোবর, 18, 20, 23 ও 25 অক্টোবর হবে বাকি ম্যাচগুলো। ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের উইকেটে মনে হয়। সো আমাদের প্রিপারেশনটা কিন্তু আমরা সেভাবে করার চেষ্টা করছি। ইভেন আমাদের ট্রাই নেশনটা যেটা ইন্ডিয়াও থাকবে, আমরা জানি ইন্ডিয়ার সঙ্গে যে কোনো একটা কম্পিটিশন টুর্নামেন্ট খেললে প্লেয়ারদের মানসিক ডেভেলপমেন্টটা হয়, যেটা আমরা আগেও দেখেছি। সো আমার মনে হয় যে আমরা উইকেটের কথা মাথায় রেখে এবং প্রিপারেশনের কথা মাথায় রেখে কিন্তু আমরা সাবকন্টিনেন্টে প্রচুর ম্যাচ খেলছি, যেটা শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া ম্যাচ খেলছি এবং এশিয়া কাপও খেলছি। আফগানিস্তানের বিপক্ষে 4 দিনের ম্যাচ ও 2টি ওয়ানডে হারতে হয়েছে ব্যাটারদের জন্য। দীর্ঘ বিরতি আর অভিজ্ঞতার অভাব যার মূল কারণ। ব্যর্থতা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিচ্ছে বিসিবি। বিশ্বকাপে যাওয়ার আগে সব মিলিয়ে 20টি ওয়ানডে খেলবেন আইচ মোল্লা, ইমনরা। আমরা দেখেছি টেকনিকের সমস্যা নেই, তারা হয়তো সেটেল হচ্ছে, তারপর আউট হয়ে যাচ্ছে, লম্বা ইনিংস খেলতে পারছে না। এটার অন্যতম কারণ আমার ধারণা অনেকদিন ম্যাচ না খেলা, আরেকটা প্রেশার তো রয়েছে। আসলে ওদের জন্য তো 19টায় বড় লেভেল, সেখানে একটা প্রেশার ছিল, সেই প্রেশার আসলে হ্যান্ডেল করার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে। আদারওয়াইজ ইমপ্রুভমেন্টের জায়গাটা ব্যাটিংটা একটু বেশি ফোকাস করতে হবে। আমাদের বোলিংটা নিয়ে আমরা প্রথম থেকে আশাবাদী। সামনের বছরের শুরুতে যুব বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। শিরোপা ধরে রাখতে ক্যারিবিয়ান কন্ডিশন মাথায় রেখে সিরিজ ও ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।